আচ্ছা, নমস্কার সবাইকে। হুদহুদের আজকের আলাপচারিতার এপিসোড 4-এ আপনাদের সকলকে ওয়েলকাম। আমরা প্রধানত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আড্ডাই মারবো, ইনফর্মাল আড্ডা মারবো, একটু গান শুনবো। সেটা হলো বাংলা ইন্ডিপেন্ডেন্ট বা অল্টারনেটিভ মিউজিকের অতীত, বর্তমান এবং এখনকার যারা শিল্পী বা পুরনো যারা আছেন তারা কি ভাবছেন। জেনারেলি এই লাইভ সেশনটা সৌমিক হোস্ট করে, বাট আজকে আমার সব পছন্দের শিল্পীরা রয়েছে বলে আমি লোভ সামলাতে পারলাম না আসার জন্য। তো আমি বেশি কথায় যাব না। আহ সুব্রত ঘোষ, সুব্রতদার আসার কথা ছিল, বাট উনি একটু দূরে আছেন, মানে অন্য দেশে আছেন, তো ফলে উনি বললেন 10 মিনিটে ঢুকছেন। তো আমরা ওনার জন্য ওয়েট করব, তার আগে আমরা একটু ডাইরেক্টলি তাহলে কবিরদার তমালিকার কাছে চলে যাব। আমি ভেবেছিলাম সুব্রত দাকে দিয়ে শুরু করব, কিন্তু যেহেতু উনি একটু দেরিতে আসছেন ওনার কাছে আমরা পরেই যাব। তো একটু যদি বলো যে মানে কবিরদাকে দিয়ে শুরু করি। আহ, আহ, তোমরা যখন অল্টারনেটিভ গান বাজনা করতে শুরু করেছিলে, আমি জানি না এই টার্মগুলো কতটা ঠিকঠাক, অল্টারনেটিভ বা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আহ, বড় কোনো ব্যানার ছাড়া, যদি সেভাবে আমরা বলি, বড় কোনো ব্যানার ছাড়া নিজেদের মতো কাজ, নিজেদের মনের ইচ্ছায় নিজেরা যেরকম কাজ করতে চাইছি, এবং সেইখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত বেশ অনেক বছর তোমাদের দুজনেরই হয়ে গেল। আহ, কি মানে কি ফিলিং, বা দর্শক কতটা শোনে বলে মনে হয়, বা আদৌ কি মানে কতটা স্ট্রাগল, বা আদৌ কি শুনছে, নাকি মনে হয় যে না আহ, হচ্ছে না ঠিক মতো, বা কিরকম, মানে একটু যদি বলো পুরোটাই আর কি, শুরু থেকে এখন পর্যন্ত ফিলিংস এবং জার্নিটা, আর একটু রাইট। শেয়ার করে আসলে দিও তোমরা তোমাদের প্রোফাইল থেকে, তাহলে আমার মনে হয় একটু বেটার। হ্যাঁ, অবশ্যই। করে দিয়েছো, আসলে ঠিক আছে। হুম। হুম, মানে চলো চলো। নিজের লেখা গান মোটামুটি ধর ক্লাস 11-12 থেকেই করছি, কিন্তু মোটামুটি নিজের লেখা সিরিয়াস বাংলা গান করতে শুরু করলাম আমার এক বন্ধুর সঙ্গে, শিবাশিস বলে। আমাদের ডুও আছে, তাকে লোকে কবিরান শিবা বলে। তো আমরা যখন শুরু করলাম তখন একটা ইন্টারেস্টিং, তখন থেকে ওই বড় বড় রেকর্ড লেভেলের হয়তো মনোপলি একটু শেষ হচ্ছে, কিন্তু আবার এখনকার মতো একটা ভয়ানক ডেমোক্রেসি এসে বসেনি। সো হোয়াট উই ডিড ওয়াজ উই এসেনশিয়ালি রিলিজড আওয়ার মিউজিক অন, তখন একটা প্রোফাইল, একটা ওয়েবসাইট ছিল রিভার্ব নেশন বলে। রিভার্ব নেশন ছিল, তারপর আমাদের মাই স্পেস ছিল। তো আমরা ওই সব জায়গাতে আমাদের গান রিলিজ করতাম, অডিও রিলিজ করতাম, কোনো ভিডিওর ব্যাপার ছিল না। এবং কেন জানি না তখনই সেই রিকগনিশনে শুনি বা মাইস্পেসে শুনি, ওর জন্য খুব ভালো লেগে যায় এবং তারা ওখান থেকেই শোনেন। এবং পরবর্তীকালে আমাদের অ্যালবাম হয়, আমরা ফিল্মে গান বানাই, এটসেট্রা। কিন্তু তুই যেটা বললি, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, যে এখন কি মনে করছি অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। আমি আগের দিন এক বন্ধুকে বলছিলাম, সেটা হচ্ছে যে আনফর্চুনেটলি এখন ফর সাম রিজন people don't want to listen to music as much as they want to see music anymore. So সমস্ত গানেরই একটা মিউজিক ভিডিও প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। এবার এটা যে খুব খারাপ জিনিস তা নয়, কিন্তু দ্য স্যাড পার্ট ইজ যে সবার তো একটা সাংঘাতিক ঝাঁ চকচকে ভিডিও করবার সামর্থ্য থাকে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মাঝে মাঝে সত্যি মনে হয় যে হয়তো আমি আর শিবাদ, বা আমি যে সময় আমার গান ইন্টারনেটে রিলিজ হতে শুরু করেছিলাম, দ্যাট ওয়াজ এ প্রিটি গুড টাইম টু ডু ইট। কারণ তখনও অন্তত লোকেরা ভিডিও কই বলে নাচানাচি করতেন না, অন্তত গানটা শুনতেন। তো মানে জেনারেলি স্পিকিং, নিজের ব্যক্তিগতভাবে বলতেই হয় বা একজন বাংলা গানের ছাত্র হিসেবে বলতে হয়, এটাই চাইবো যে আবার সেই দিনটা ফিরে আসুক যখন মানুষ একটু বাংলা গান শুনতে চাইবে, যে ভিডিও ভিডিও করে নাচানাচি না করে। এই মিউজিক ভিডিও জিনিসটি খুব বিপদে ফেলে দিয়েছে আর কি, আমার মতো কিছু লোকজন। আহ, তমালিকার কাছে সেম প্রশ্ন। হ্যাঁ। আহ, এই ধরো লাস্ট বছর দুই হলো। আমার শোনা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে না হ্যালো। কোথায়। হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরা অনই আছে, বুঝতে পারছেন যাচ্ছে কিনা। যাই হোক, আমি বলি। হুম। আম, সেটা হচ্ছে যে আমি এবং আমার বন্ধু দেবদীপ, আমরা দুজনে মিলে গান বাজনা শুরু করি। সেটা অনেক দিনের গল্প, 6-7 বছর ধরে করছি। তারপরে নিজেদের খুবই ইচ্ছে ছিল যে নিজেদের গান হবে, এবং সেটা মানে প্রথম থেকেই, কারণ আমরা আম, এই এফএম স্টেশন থেকে শুনে বা ছোটবেলা থেকে যে ধরনের গান বাজনার পরিবেশে বড় হয়েছে, তাতে খুব স্বাভাবিকভাবেই যে একটা ব্যান্ড হবে বা নিজেরা মিলে গান বাজনা করবো, এই ধরনের একটা ইচ্ছে ছিলই।
সেখানে আমরা নিজেরা প্রথমে গান বানানোর চেষ্টা করেছি, সেগুলো লেখাপত্র আমাদের খুব বিরাট কিছু পছন্দ হয়নি, সেগুলো সবই প্রায় ডিসকার্ড করা হয়েছে। তারপরে আমাদের 2019-এর শুরু নাগাদ আলাপ হয় স্বদেশদার সাথে, স্বদেশ মিশ্র। স্বদেশদা ভীষণ ভালো কবিতা লেখে এবং স্বদেশ ভীষণ সাপোর্টিভও ছিল, আমরা লেখা চাইতেই আমাদের দিয়ে দেয় এবং পরপর অনেক গান তৈরি হতে থাকে এইভাবে। তারপর জার্নিটা শুরু হয়, আরো কবি বন্ধুদের সাথে আলাপ হয়, তাদের লেখা, মানে আমরা মূলত যেগুলো বাঁধি সেগুলো অন্য কারো লেখা, আমরা সুর করি, আমরা করি, আমরা গাই হয়তো, বা অন্য কোনো বন্ধু গাই, এরকম আর কি ব্যাপারটা। তো সেইটা পরপর তারপর এগোতে থাকে, আরো অনেক আমাদের গান শুনে আমাদের সঙ্গে যোগাযোগ করে যে তোমরা কি এই লেখাটায় কাজ করতে চাও, এরকম ভাবে বিষয়টা এগিয়েছে। এবার হ্যাঁ, মানে ওই কবিতা যেটা বলছিলেন যে গান দেখার ব্যাপারটা এত এখন মুখ্য হয়ে গেছে, এটা আজ বলে নয়, বহুদিনই মুখ্য হয়েছে, এখন বোধহয় একটু বেশি হয়েছে। এবার আমাদের তো দেখেছই, মানে আমাদের যখন মনে হয়েছে যে অনেক ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করছি, অনেক শিল্পী বন্ধুরা যুক্ত হচ্ছেন, তখন মনে হয়েছে যে এটা একটা ডকুমেন্টেশন দরকার, সেইটা ভেবেই মূলত মিউজিক ভিডিও করছি। আমাদের যে কটা গানই মিউজিক ভিডিও তুমি দেখতে পাবে, সেগুলো দেখবে যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং সব অনেক বন্ধু বান্ধব মিলে একসাথে কাজ করছি। সেটা একটা স্মৃতি থেকে যাবে, এইভাবেই মূলত মিউজিক ভিডিও গুলো হয়েছে, যে গানগুলো পুরোটাই দেবদীপের বানানো, পুরোটাই আমার গাওয়া, আমার বানানো, এই ধরনের কিছুতেই প্রায় আমরা আর মিউজিক করার এফার্ট দিইনি। তাতে যেটা হয়েছে যে হয়তো মিউজিক ভিডিও হলে সেটা রিচ আর একটু বেশি হতো, কিন্তু তাতেও খুব অল্প সংখ্যক মানুষ হলেও শুনেছেন, ভালোবেসেছেন, সেটা একটা বিরাট প্রাপ্তি। যে একেবারে ভিডিও করছি না, তারপরেও কিছু মানুষ সিনসিয়ারলি শুনছেন, নতুন গান আসলে সেটা অ্যাপ্রিসিয়েট করছেন, এটা খুব একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে, এইটুকুই আর কি। সেই সংখ্যাটা খুব ছোট হলেও খুব দামি আমাদের কাছে। তোমরা কবিরদার কাছে করেছিলে, আচ্ছা আমি একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, তোমরা তাহলে প্রধানত শুরু করেছিলে যখন সেই সময়টা ইউটিউব থেকেই, তাই তো? হ্যাঁ, আমরা পুরোপুরি ইউটিউব থেকেই। তার আগে আমরা এদিক ওদিক গান বাজনা করতাম, আমাদের গানের দল ছিল, আমি আর দেবদীপ একই জায়গার লোক, তো ছোটবেলা থেকে এক স্কুলে পড়েছি, সেখানকার স্কুল ভিত্তিক গান বাজনা, তারপরে এক জায়গায় গান শিখতাম, সেখানকার গান বাজনা, একসাথে কনসার্ট দেখতে যাওয়া, মানে যেটা হয়, আরো অনেক বন্ধু বান্ধব ছিল আমাদের দল, তারা নিজের নিজের পেশার দিকে এগিয়ে গেছে। কিন্তু আহ, এই আমাদের নিজস্ব গান বাজনাটা একেবারে ইউটিউব ভিত্তিকেই সদ্য আর কি, আমি খুবই কম সময়। সৌমিক এরপর কি জিজ্ঞেস করছিলি? কবিরদার কাছে একটা গান শোনার খুব অনুরোধ রইল। বলো, মানে কোন তোমার সুসানের ট্রান্সলেশনটা আমার খুব ভালো লেগেছিল। বেশ, ও বাবা, এটা তো বহুদিন আগে লেখা গান। বেশ, গাইছি একটু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। অন্বেষার ঠিকানা এই স্বপ্ন দেখার নেশা আছে মেঘলা নদীর অন্য পারে, ছোট্ট একটা বাড়ি আছে, বইয়ের তাকে সারি সারি, ধুলোয় ঢাকা গল্প আছে, ব্যবসা চিরে কোঠার ঘরে বিচ্ছিরি একে আয়নায় আমি তাকেই বলতে গেলাম, শোনো তোমায় ভালোবাসি, তবে কেন এমন ঘাবড়ে গেলাম, কেনই বাতার নীরব ঠোঁটের কোনায় ঠান্ডা হাসি, আকাশে তোমার গন্ধ ভাসে, আমি অন্ধ হতে জাগি, আমার শরীর তোমার স্পর্শ খুঁজে, তোমায় কেবল তোমায় খুঁজে যায়। আহা মানুষ বড় একা, তাই দুঃখ খুঁজে চলে, কত মিথ্যে শোকে মিথ্যে লোকের মিথ্যে চোখের জলে মানুষ দুঃখ খুঁজে চলে। এই অভিমানের স্রোতে কত মানুষ ভেসে গেল, তাদের খবর কেউ রাখে না, তাদের
গল্প কেউ শোনে না যাদের, কথার কোনো দাম নেই তার, যে যার নিজের দুঃখ খুঁজে যায়। আজ এরকমই থাক না নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। তমালিকার কাছে আমার সেম রিকোয়েস্ট, কিছু একটা গান যদি শোনাতে। আচ্ছা, আমি ছোট্ট করে একটুখানি শোনাই। রাই কমল, এটা চক্রপাণী দা গেয়েছিলেন, চক্রপাণী দেব। স্বদেশা লেখা, আমার সুর, স্বদেশ মিশ্রর লেখা, আমার সুর। একটা হওয়ার সঙ্গ করে আর এক হওয়ার অঙ্গরা, ভ্রমর হাসে তুমুলের আসে, শিশির পেতে নীল ভরা। একটা হওয়ার সঙ্গ করে আর এক হওয়ার অঙ্গরা, ভ্রমর হাসে তুমুলের আসে, শিশির পেতে নীল ভরা। তোমার চোখের আদিম নীলা, তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রাই কমল। তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রাই কমল। উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা রাত মোহন। একটা হওয়ার সঙ্গ করে আর এক হওয়ার অঙ্গরা, ভ্রমর হাসে ফুলের আসে, শিশির পেতে ভরা। এটুকুই থাক নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। সুব্রত দা আমাদের সাথে জয়েন করেছে সুদূর বিদেশ থেকে। সুব্রত দা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার ভিডিওটা বোধহয় অফ আছে, একটু যদি কাইন্ডলি অন করেন। ভিডিওটা একটু পরে অন করছি। আচ্ছা, তাহলে আমরা কবিরদার কাছে চলে যাই পরের প্রশ্নে। আমি তারপরে না 5 মিনিট পরে আসছি। হ্যাঁ, কবিরদা, নেক্সট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমরা প্যারালাল মিউজিক শুরু করেছিলে, তারপরে সেখান থেকে তোমরা ফিল্মে কাজ করেছো, করবেও হয়তো ভবিষ্যতে। কিছুদিন আগে আমাদের পেজে নীল দত্ত একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তো সেইখানেই প্যারালাল মিউজিক নিয়ে কথা হয়েছিল। তো উনি একটা কথা প্রসঙ্গে বলেছিলেন যে আগে যারা প্যারালাল মিউজিক করতেন বা নন ফিল্ম মিউজিক করতেন, তারা সেইখানে খুব পপুলার হয়েছিলেন, তারপরে ফিল্মে কিছু কাজ করেছেন। কিন্তু এখন যারা প্যারালাল মিউজিক করে তারা নিশ্চয়ই প্রচুর ট্যালেন্টেড লোকজন আছেন, কিন্তু তারা প্রধানত ফেমটা পেয়েছেন, বা কিছু নাম, সবাই হয়তো নয়, কিছু নাম তারা ফেমটা পেয়েছেন মূলত ফিল্মে কাজ করে। তো সেইটা একটু বলো, মানে এইটা মানে এই 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 তার মানে জার্নিটা কি খুব ইনএভিটেবল, এবং এর থেকে তো কোনো নিস্তার নেই? এটা কি মেন ইকোনমি নাকি, মানে কি জন্য, মানে বা তোমরা যখন কাজ করেছো কি অভিজ্ঞতা, সব মিলিয়ে? মানে প্রথমত আমি এবং শিবা যখন কাজ করেছি, আমরা তো একেবারে শুরু করেছিলাম খুব একটা প্যারালাল মিউজিক করবো ভেবে নয়। আমরা বেসিক্যালি এদের মতো গান বাজনা করতাম, সেটা অনলাইন দিতাম, সেটা মানুষ শুনতেন। কিন্তু এই যে মোটামুটি একটা এই যে কার্ভ চলতে থাকে, যে কখনো ফিল্মের গান বিখ্যাত হয় বেশি, কখনো নন ফিল্ম, যাকে বেসিক গান বলি বাংলায় আমরা, বেসিক গান বিখ্যাত হয়। এটা ঠিকই, নীলদা ঠিকই বলেছেন যে একটা সময়ে সত্যি যারা সাকসেসফুল ছিলেন তারা অনেকেই বেসিক গান থেকেই আসতেন, এবং পরবর্তীকালে ফিল্মে যারা খুব মানে বড় ফিল্মে সুরকার হিসেবে নাম করেছেন, তাদের মধ্যে সলিল চৌধুরী বলো, হেমন্ত মুখোপাধ্যায় বলো, বা লিরিসিস্ট গৌরীপ্রসন্ন বাবুর কথাই বলো, নচিকেতা ঘোষের মতো সুরকারের কথাই বলো, এরা কিন্তু বেসিক গানে আগে নিজের জায়গাটা রেখে তারপরে সেইখান থেকে ফিল্মে একটা বেসিক সাফল্য পেয়েছেন। এটা ঠিকই যে এটাতে কোনো আপত্তি হওয়ার কথা নয় যে একটা যুগে ফিল্মের গান বেশি পপুলার হবে, আবার তার পরের যুগে বেসিক গান বেশি পপুলার হবে, and it will go on so on and so forth. আমার যেটা সমস্যা বলে মনে হয় এবং যেটা যেটা ব্যাপারে একটু ভয় লাগে, সেটা হচ্ছে এই মুহূর্তে
অন্তত গত 7-8 বছরে মোটামুটি যে কাজ করেছি বাংলা ফিল্মের সার্কিটে, সো টু স্পিক, তাতে যদি শুধু লোকে বলতেন যে দেখো বাবু, ফিল্মের গান করেই সাফল্য আসে, বেসিক গান করে নয়, তাতে আপত্তি থাকতো না। ওটা ফ্রি মার্কেটের নিয়ম, কিছু করার নেই। মুশকিলটা হয়েছে এখন যারা ফিল্মের গান বেচে পয়সা করতে চান, তারা প্রযোজকই হন কি কোনো অনলাইন ওয়েবসাইটই হন, তারা বলেন যে ফিল্মের গান এতটাই সফল হচ্ছে যে শুধু ফিল্মের গান করলেই হবে না, বেসিক গান যেগুলো সেগুলোকেও ফিল্মের মতো করে বানাতে হবে। এবার এইটা আমার মতে একটা ভয়ঙ্কর রিয়াকশন, এবং এইটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা সত্যি হয়তো খানিকটা দরকার। মানে অন্তত আমার নিজের অভিজ্ঞতায় আমি এটা দেখেছি যে বেসিক গান বা স্বাধীনভাবে একজন নিজের গান তৈরি করছেন অ্যালবামের জন্য বা নিজের কোনো মিউজিক ভিডিওর জন্য, তাকে যদি জোর করে বলা হয় বাপু গানটাকে একটু ফিল্মই বানাও, তাতে আখেরে খুব সর্বনাশ হয়ে যায় আর কি। ফিল্মি বানাও আমি বলতে কি সেটা ভিডিওর ব্যাপারে এবং পুরো প্রোডাকশনের ওপরই? না, আমি আমি জেনারেলি একেবারেই, মানে আমি যেহেতু আমি মূলত গীতিকার, আমি আর বিশেষ কিছুই অতটা ভালো পারি না। তো শুধু যদি গান লেখার ব্যাপারেই বলি, গান লেখার ব্যাপারেও কিন্তু অনেকটাই এটা চাপিয়ে দেওয়া হচ্ছে যে ফিল্মের গানের মতো কিছু, মানে কিছু থিমস থাকবে, কিছু ফ্রেজেস থাকবে, এগুলো এগুলো কেন ব্যবহার করছো না, এই আঙ্গিকে কেন খেলছো না। ভিডিও একটা খুব লম্বা প্রক্রিয়া, এবং আমি সম্প্রতি আমার একটি গান তোমার জন্য বলে সেটি আমরা একেবারেই বাড়িতে একেবারে ফোনে ভিডিও শুট করে দেখে দেখে দেখেছি যে বন্ধুদের কিন্তু খুব যে খারাপ লাগছে তা নয়। সো ভিডিও ইজ ফাইন। মানে ওই আগে যেটা বলছিলাম যে লোকে এখন গান দেখতে চান, লোকে কিছু একটা দেখতে পেলেই খুশি হন, কিন্তু জেনারেলি স্পিকিং এই জেনারেলি যে ফিনান্সিয়াল চাপ বা কর্পোরেটের চাপ যে তোমরা বেসিক গানটাকে ফিল্মের মতো করে বানাও বা ফিল্মের মতো করে লেখো বা ফিল্মের মতো করে অ্যারেঞ্জ করো, পার্টিকুলারলি অ্যারেঞ্জার এটার ব্যাপারে খুব ভোগেন। আমার এক বন্ধু শিবাশিস, সে এটা যতটা ভোগে, সেইটা একটু মুশকিলের জায়গায় চলে যাচ্ছে। আমি এই প্রশ্নের সূত্র ধরে তমালিকার কাছে আসবো। তমালিকা, তুমি হইচইয়ের চরিত্র কিনে কাজ করেছিলে, আহ সেখানের সেখানকার এক্সপিরিয়েন্স কিরকম ছিল তোমার? এই ফিল্মের গান আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের যে ডাইকোটমিটা কবিরদা বললো খুব ভালো করে, সেইটা নিয়ে তোমার কি মত? দেখো, আমাদের যে গানটা হইচইয়ের একটা ওয়েব সিরিজে গেছে, সেটা একদমই প্রপারলি অ্যারেঞ্জ করা। যেমন এর আগে আমরা বিভিন্ন গান দেখেছি যেগুলো ফিল্মে গেছে, সেগুলো হয়তো খুব একটা একটা ইনফর্মাল একটা পরিবেশে গাওয়া, একটা গিটার নিয়ে যাচ্ছে, এরকম কোনো ইউটিউবে আপলোডেড ছিল, সেইগুলো পরবর্তীতে সম্পূর্ণ নতুন করে সাজিয়ে তৈরি করা আছে। আমাদের গানটার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি সেরকম নয়। আমাদের গান আমরা খুব যত্ন নিয়ে অ্যারেঞ্জ করে গোটা বিষয়টাই ডিপ করেছিল, কিন্তু খুবই যত্ন নিয়ে অনেক দিন সময় নিয়ে করে ওই কষাদার আঁকা কতগুলো ছবি দিয়ে আমরা আপলোড করেছিলাম। এবার ওরা যেভাবে গানকে প্রেজেন্ট করেছে সেটা খুব বিরাট কিছু বদলায়নি। ওরা জাস্ট নতুন করে গাইয়েছে, ঈপ্সিতা মুখার্জি এবং মিত্র গেয়েছেন গানটা, এবং সেটা ওই ফিল্মের প্রয়োজনে হয়তো একটা ডুয়েট করবার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল, এবং মোটামুটি অ্যারেঞ্জমেন্টটা একই আছে, সেটাকে আলাদা করে ফিল্মি খুব করতে হয়েছে তা না। ইনফ্যাক্ট ওরা আমাদের মানে মাঝখানে ইন্টারলিউডে যে এসরাজটা ছিল দেবদীপের বাজানো, সেটাই ব্যবহার করেছে। তো এইরকম আর কি, সেইটা একটা অন্যের গলায় শোনা, এবং ওরা খুবই ভালো গেয়েছেন, সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। আর যেটা হয় যে ফিল্মে গেলে, এটা তো মিথ্যে কথা নয় যে সত্যি একটা বড় পরিসরের মানুষ একটা ফিল্ম বা একটা সিরিজে গেলে, কিছু পরিচিত বড় মুখ থাকলে ভিডিওতে, যেটা হয় অনেক বেশি মানুষ গানটা শোনেন। ওই গানটা শুনে বহু মানুষ আমাদের চ্যানেলে আমাদের পুরোনো ভার্সনটা শুনেছেন। এইটাই আর কি, একটু কিছু বেশি মানুষ গানটা শুনলেন, আলাদা করে খুব যে গানটার খোল নলচে বদলে দিয়ে কিছু করা হয়েছে তা নয়। আচ্ছা, আমাদের সাথে সুব্রত দা জয়েন করেছেন অনেক দূর থেকে। সুব্রত দাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো তো বাংলা প্যারালাল মিউজিক বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, এগুলো বলতেই যে গানগুলো প্রথমে মাথায় আসে, তার মধ্যে বেশ কিছু গান আপনাদের সেই সময় করা। তো এখন তারপরে তো এই বাংলা ব্যান্ড, বাংলা প্যারালাল মিউজিক একটা বিশাল বড়, অনেকে কাজ করেছে, অনেকে বিভিন্ন ভাবে।
তো সেই শুরুটা নিয়ে একটু যদি বলেন, মানে আমরা জানি গড়ের মাঠের কিছু গল্প, বা তারপর আপনাদের সাথে মহিনের ঘোড়াগুলির অ্যাসোসিয়েশন, বা হঠাৎ কেন দরকার হলো, বা কি থেকে তৈরি হলো, বা আদৌ কি করতে বা শিল্পী হতে হবে, বা এই তাগিদ থেকে ছিল নাকি, মানে একটু যদি পুরোটা বলেন। আমার দিক থেকে যদি বলি, আমি ছোটবেলায় গান শিখেছি। আমাদের বাঙালিদের কি হতো, আমরা সব ঘরে ঘরে আমরা গান শিখতাম। আমরা 3 দিদি 2 ভাই। আমার মা রেডিওতে গান গাইতেন, তো সেই সূত্রে আমিও গান শিখেছি এবং রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল এইভাবে শিখতাম। এবং গানের প্রতি খুবই একটা আকর্ষণ এবং ফোকাস ছিল। ইনফ্যাক্ট প্রত্যেকদিন বিকেলে গান না গাইলে বাবা খুব বকাবকি করতো। এবং যেহেতু আমাদের তবলচি দরকার, আমরা আমার ভাইকে গান না শিখিয়ে তবলা শিখিয়েছিলাম, সবার সাথে তবলা বাজাতো। সো দ্যাট ওয়াজ দি এনভায়রনমেন্ট। এবার সেইভাবে শিখতাম। গান শিখতে শিখতে আম, আম, দিদিরা ইংরেজি গান শুনতো, সেটা শুনে ভাল লাগতো। তারপর সিনেমার গান একটু অন্য ধরনের, ভূপেন হাজারিকার গান, এই ধরনের গান শুনতাম। তো তারপর কলেজের না কলেজের স্কুলে যখন ফেস্ট টেস্ট হয়েছিল, তখন রাহুল দেব বর্মনের গানটা আমরা করেছি, শুনেছি, অন্যরকম লাগতো। বেসিক্যালি এখন রেট্রোস্পেক্টে দেখে মনে হয় খুব ক্লোজ টু আমাদের যেরকম লাইফস্টাইল বা আমাদের যেরকম চিন্তা ভাবনা, তার সাথে মিলতো। কথাটা খুব আকর্ষণ করতো, ইট ওয়াজ ডিফারেন্ট। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দি রিজন মনে হয়। তারপর এই ধরনের গান নিয়ে ভাবতে শুরু করলাম আমরা যখন, ইনফ্যাক্ট জাস্ট 11-12 সময়, যখন ইংরেজি গানগুলো দেখতাম যে এদের কথাগুলো তো অন্যরকম, কিন্তু স্টিল দে আর কন্টেম্পোরারি, ডিফারেন্ট আর কি। মানে কন্টেম্পোরারি কথাবার্তা বলছে। আর সেই সময় আমাদের সময় পপুলার গান বলতে তোমার ঝংকার বিট বলে একটা ব্যাপার ছিল, এবং সব গানই একই রকম থিম সিনেমার আর কি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে তখন খুব পপুলার ছিল 1 2 3 বলে একটা গান। তো আমাদের মনে ছিল আমাদের নিজেদের কথা বলার জন্য আমরা নিজেদের মতো করে গান গাওয়ার একটা দরকার আছে। আম, তো আমরা ক্লাবে খেলাধুলোর পর টেবিল বাজিয়ে দারুণ গান গাওয়া হতো। তো তখন আমাদের এক বন্ধু জয়জিৎ বাপ্তা, ও খুব ভালো কবিতা লিখতো। তো আমরা প্রথমে কবিতাগুলো দিয়ে ট্রাই করতাম যে গান করা যায় কিনা, বা ইংরেজি গান ডিরেক্টলি ভাবুন। মানে চাহিদাটা ছিল যে আমাদের নিজেদের কথা বলা গানের মাধ্যমে। এবং সেটা কি মিউজিশিয়ান হওয়ার জন্য, হয়তো কিছুটা ইচ্ছে ছিল মিউজিশিয়ান, কারণ আমাদের মধ্যে তো অনেকেই ফুল ফ্লেজেড প্রফেশনাল মিউজিশিয়ান হয়েছে। আমরা সবাই হইনি বা হতে পারিনি। আহ, তো একটা খুব আনন্দ হতো একসাথে। আচ্ছা, তখন আচ্ছা রুমা গো ঠাকুরতা, ক্যালকাটা ইউথ কোয়ার খুব ইন্সপায়ার করতো আমাদের। হারমোনিটা আমাদের দারুণ লাগতো। সেই গানগুলো করতে গিয়ে দেখলাম ওনারাও কিন্তু বিদেশি গানে ইনফ্লুয়েন্সড। শুধু তাই নয়, পরে দেখলাম যে আমাদের সিনেমার গানেও আমাদের বড় বড় যারা মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, তারাও কিন্তু অনেকটা অ্যাডাপ্ট করেছেন আহ, বিদেশি সো কল্ড কন্টেম্পোরারি বা ফোক সং থেকে। হুম। তারপর আমাদের সময় আমাদের বাবা আমাদের ভোরবেলায় রোজ একজন বাউল এসে গান শোনাতো আহ, স- গরমের ছুটিতে। সেটাও ইনফ্লুয়েন্স করেছে। বাউলদের গানের বক্তব্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কন্টেম্পোরারি এখনো। ওরা কিন্তু এখনকার সমসাময়িক কথা বলে। তো আমার মনে হয় সেইগুলো ইনফ্লুয়েন্স করেছে। সেই থেকে মনে হয়েছিল যে আমরাও আমাদের মতো করে আমাদের বক্তব্য পেশ করি এবং গানের মাধ্যমে। আর হারমোনি ওয়াজ আ ভেরি, মানে হারমোনিটা আমাদের খুব আমরা যখন প্রথম আবিষ্কার করি হারমোনি, আমি আর রূপল, আমার মনে আছে আমরা মানে এত আমাদের মানে কি বলবো আট জুটতো। রাত্রিবেলায় হঠাৎ মনে হয়েছে সাইকেল চালিয়ে রাস্তায় দাঁড়িয়ে দুজনে সব গান হারমোনি করার চেষ্টা করতাম, সব রবীন্দ্রসঙ্গীত থেকেও মানে ওটা চেষ্টা করতাম হারমোনি করতে। ওটা একটা বিরাট আমাদের মজা লাগতো তখন করতে। তো এইভাবে হয়েছিল আর কি গান বাজনা তৈরি। গৌতম তারপর চট্টোপাধ্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনটা যদি একটু বলেন।
তো আমি একটা কিভাবে আর্টিকেল আলাপ কোথাও একটা দেখা? লিখেছিলাম, খুব মানে কাকতালীয়। তো এই যে এই গান বানানোর জিনিস, এটা কিন্তু যেমন ধরো রবীন্দ্রসঙ্গীতের একটা পদ্ধতি আছে শেখার, ক্লাসিক্যাল শেখার একটা পদ্ধতি আছে, কিন্তু এই ধরনের গানের তো কোনো প্রসেস অ্যাটলিস্ট তখন জানতাম না, যে একটা ওয়ে আছে, মেথড। তো কিন্তু আমরা খুব গান শুনিয়ে বেড়াতাম একে তাকে। সল্টলেকে থাকতাম, আহ, প্রায় আমাদের মানে রাস্তায় হয়তো দেখতে পেয়েছি অনেকেই, ফাঁকা রাস্তায় যে আমরা গিটার বাজিয়ে গান গাইছি, চেষ্টা করছি। তো এরকম আমাদের পাড়ায় থাকতো একজন, আমাদের পাড়ায় না, আমার পাশের ব্লকে, অমিতাভ চক্রবর্তী বলে। সে আমাদের ঠিক বন্ধু ছিল না, আমাদের থেকে অনেক বড়। তো একদিন এমনি আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গান গাইছি, বলছে যে বা তোরা ইউ কাম আমাদের বাড়িতে আয়। তো ওদের বাড়িতে গেলাম, নানা রকম গান টান শোনালাম। বললো যে আমি একজনকে চিনি, হি ক্যান গাইড ইউ, তোরা যাবি? বললাম যে হ্যাঁ আমরা যাবো। ততদিনে আমরা অনেক গান জোগাড় করেছি, রঞ্জন প্রসাদের গান জোগাড় করেছি, মইনের ঘোড়াগুলির একটা ক্যাসেট জোগাড় করেছিলাম। সেটা থেকে আমরা হায় ভালোবাসিটা গানটা তুলেছিলাম, যে হ্যাঁ যাবো। তো উনি নিয়ে গেল আমাদেরকে, ওখানে গিয়ে গৌতম চট্টোপাধ্যায়, মইনের ঘোড়াগুলির, তো ওরা তো কারো নাম পাবলিশ করতো না, তো আমরা নাম হিসেবে কারো জানতাম না। আমরা গিয়ে গৌতম দাদের গান শুনিয়ে দিয়ে বললাম যে এরকম জানেন 20 বছর আগে একটা ব্যান্ড ছিল, তো তাদের গান আমাদের খুব পথপ্রদর্শক মনে হয়েছে, তাদের গানও গাই, আমাদের গান তো আছেই। তখন গৌতম বলল আচ্ছা আচ্ছা আচ্ছা। গৌতম দা খুবই খুশি হলো, গিয়ে গৌতম দা আমাদের একটা গান শুনিয়েছিল। আহ প্রথম দিন আমার মনে আছে, কাঁপে কাঁপে, প্রচন্ড হাই স্কেলে, আমরাও মানে গায়ে কাটা দিয়েছিল এই গান সামনাসামনি শুনে, সেই রেন্ডিশন আর কারো কাছে শুনিনি। তো এইভাবে আলাপ হয়েছিল প্রথমে, আমরা জানতাম না প্রথম দিন যে গৌতম দাই মহিলা বলি। গৌতম দা বললো এরপর ঠিক আছে তোমরা আবার এসো, আবার কথা হবে। সো দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টার্ট। তারপরে আবার মাঝে অমিতাভর বাড়িতে দেখা হলো গৌতম দার সাথে, তখন জানতে পারলাম যে মহিনের ঘাটগুলি গৌতম দা অনেক, ওই গানগুলো ছাড়াও নতুন গান, গৌতম মহিনের ঘোড়াগুলি তো প্রায় লেট 70s মানে শেষ, মানে বন্ধ হয়ে গেছিল, সবাই যে যার কাজে চলে গেছিল। তারপরে গৌতম দাই সেই গানগুলো গৌতম দা বানিয়েছিল। গৌতম দা কিছু কিছু গান বাপিদা ও মানে সাথে ছিল। তো সেই গানগুলো যেমন পড়াশোনায় জলাঞ্জলি, চাইনা যা পাই, কথা দিয়া বন্ধু, এগুলো পরের দিকে, মইনের ঘোড়াগুলির গান নয়, এগুলো গৌতম দার গান। হম। তো আহ ওই গানগুলো আমরা তুলে আমরা গাইতে শুরু করলাম। এরকম করতে করতে তারপর উপল মেনলি চন্দ্রবিন্দুর সাথে, অনিন্দ চন্দ্রিলদের সাথে দেখা হলো। ও চন্দ্রবিন্দু, আর তার আগেও আমাদের নাম ছিল চন্দ্রবিন্দুই আর কি। তো ও একেবারে চন্দ্রবিন্দুর সাথে কাজ করতে শুরু করলো, বা আমিও একটা দুটো কনসার্টে করেছিলাম, মানে চন্দ্রবিন্দু ফর্মালি নাম হওয়ার পর। কিন্তু আমি তারপর আমাদের অফিস টফিস করতাম এতে। আহ, আমাদের একটা জিনিস খুব অ্যাট্রাকটিভ লেগেছিল, যে আমরা মইনের ঘোড়াগুলি শুনতাম যে সবাই ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা কিছু, ওরা গানের সাথে পড়াশোনাও করেছে। এবার আমরা মধ্যবিত্ত বাঙালি, আমাদের কখনোই মনে হতো না গান প্রফেশন করে আমরা টিকতে পারবো। তো আমরা সবসময় চাকরি বাকরি করতে হবে। তা আমরা, আমি আর জয়জিৎ আর টিটু বলে একটা আমাদের বন্ধু ছিল, পারকাশন বাজাতো, ধাঁধার থেকে জটিল তুমিতে বাজিয়েছে, ইন্টারেস্টিং স্টোরি। ও ম্যারাকাস বাজিয়েছিল, মানে শেখার ছিল না তখন, তো ম্যারাকাসটাকে শেখারের মতো বাজিয়েছিল। ম্যারাকাসের প্রত্যেকটা গুলি এই স্টুডিওতে পড়ে গেছিল গানের শেষে। হ্যাঁ, কিন্তু ভেরি গুড টিটু। তারপর আমার ভাই সুমন্ত, সে বেস গিটার বাজাতো। আহ ছোটনও আমার ভাই, সে আমাদের মেনলি অ্যারেঞ্জ করতো, হারমোনিও করতো। তো আমরা গৌতম দাস কাছে বাড়িতে যেতাম, তো গৌতম দা তারপর ওই অ্যালবাম বার করলো, সেখানে উই কেম আউট অ্যাজ ঘরের মাঠ। এই আর কি, দ্যাটস হাউ উই স্টার্টেড। তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আর জানতে খুব ইচ্ছে করছে, নতুন শিল্পীদের কার কার গান তুমি শোনো, কাকে আমি ভালো লাগে? আমি সবার গান শুনি, সবার। আমি খুঁজে খুঁজে তমালিকার গান শুনেছি আমি, আমি পেলেই শুনি। আমার খুব ভাল লাগে, মানে আমার এত থ্রিল্ড লাগে প্রত্যেকের গান শুনে, কল্পনা করতে পারবে না। মানে আমি সবার গান শুনি, খুব ভাল লাগছে, মানে ইটস
ট্রান্সফরমেশন। প্রবল আনন্দ হলো সুব্রতদা শুনেছেন শুনে। হ্যাঁ, সবার গান শুনি, খুব ভালো। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। না না, বলো। আমার প্রশ্নটা ছিল যে তোমার বাংলা স্বাধীন গানের ভবিষ্যৎ নিয়ে কি মনে হয়? যেমন একটা খুব ক্লিশেড কথা আছে যে বাঙালি বাংলা গান শোনে না, এটা নিয়ে তুমি কি বলবে? আচ্ছা, এই আমাদের যে গানগুলো আমরা করেছিলাম, আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে এত লোকে শুনবে বা কিছু। আমাদেরই আনন্দ হতো খুব আমাদের গান গাইতে। মানে একসাথে হয়ে গৌতমদার বাড়িতে দিনের পর দিন বসে, একটা চাপ থাকতো, গৌতমদার প্রত্যেকদিন গেলেই বলতো নতুন গান করি, নতুন গান করি। আমরা বিভিন্ন রকম, আমরা অন্যের গান ফান এমন ভাবে প্রথমে শুনিয়ে দিতাম গিয়ে, বিশেষ করে যে মনে হতো যেন নতুন গান বলে, এটাকে তোরা লিখেছিস, না এটা আমরা লিখিনি, এটা ওদের গান করে। তারপর আমাদের গানও মাঝে মধ্যে, রোজ দিন তো আর গান লেখা যায় না, কিন্তু আমাদের খুব আনন্দ হতো আমাদের ওই গানগুলো করে। এবার ওখানে আরো অনেকে আসতো, সুরজিৎ আসতো, সুরজিতের গান আমি গাইতাম, আমার গান সুরজিৎ গাইতো। তারপর অরুণদার গান আমরা শিখলাম, নীলের গান, ঋতিকা, দেবজ্যোতি, আহ আর কি ছিল তখন, মানে বিভিন্ন লোকের গান আমরা বিভিন্নদের গাইতাম, সেটাতেই আমার খুব আনন্দ হতো। আমি জানি সেইভাবে আমরা ভাবিনি যে কোনোদিনই যে ক্যাসেট হবে বা রেকর্ড হয়ে বেরোবে বা কিছু। আমার মনে হয় ওই ফিলিংটা আসাটা খুব দরকার, যে গানের জন্যই গান করব, কি হবে না হবে। এবং সেটা একটা প্রসেস আছে। পরে আমি এখানে এসে দেখছি যে গৌতম দা আমাদের যে প্রসেসের মধ্যে নিয়ে গিয়েছিল, দ্যাট ওয়াজ দ্য সেম প্রসেস। এখানে নিউ ইয়র্কে একটা রাস্তা আছে, সেখানে সান্তানা ভাইরা রোজ একসাথে হয়ে গান গাইতো, একে অন্যকে ইন্সপায়ার করতো। কোয়েশ্চেনটা কি ছিল স্যার, আমি ভুলে গেছি। কোশ্চেনটা ছিল যে বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ভবিষ্যৎ নিয়ে তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে বাংলা, বাঙালি বাংলা গান শুনছে? আর বাঙালিদের ভাষা কিন্তু খুব প্রিয় আমাদের কাছে। এবং বাংলা গান, আনলাইক আদার গান, ভাষাটা খুব ইম্পর্টেন্ট। ভাব, তুমি দেখো বাউল গান, বাউল গানে কিন্তু সুরের একটা ধারা আছে, কিন্তু বক্তব্য বা ভাষা সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি দেখো রবীন্দ্রসঙ্গীত, বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। তুমি নজরুল গীতি দেখো, তেমনি আমাদের নতুন গানও। তো এই ভাষাটা যতদিন আমরা, আমার তো মনে হয় না আমরা আমাদের ভাষাকে ছেড়ে দেবো আর কি। তখন ততদিন লোক শুনবে। কিছুতেই মানে নিজেদের মাতৃভাষায় যেভাবে নিজেদের এক্সপ্রেস করতে পারবো, আর কোনো ভাষায় পারবো না। এবং সেখান থেকেই বাংলা গান আমার মনে হয় না কোনোদিন কমে যাবে। আমাদের সবসময় একটা কান থাকবে শোনার। এর কি শোনা বন্ধ করে দিচ্ছে, কারা কারা শোনে না আমি জানি না, মানে সবাই শুনে নিশ্চয়ই, আমি শিওর। যদিও আমি এখন দেখেছি অনেকেই হিন্দি গান টানা খুব করে। হিন্দি গান আমি তো করতে পারি না একদম, আমার কোনো ইয়েই ছিল না, হিন্দি গানে খুব কোনো স্ট্রেংথ নেই। কিন্তু ভাষা, বক্তব্য এবং ভাষাটা যতদিন থাকবে বাংলা গান থাকবে ডেফিনেটলি। ছোট্ট রিকোয়েস্ট, যদি একটা গান শোনাতে। গান এখন, গান আমি আসলে আজকাল খুব গাই না, দেখি তাও চেষ্টা করতে পারি। এই যেটা কোথায় কিপোটা, কেপো কেপো পেছন।
কেয়ার করি না, কেয়ার করি না যদি তুমি চলে যাও, কেয়ার করি না এই প্রেম জনসমুদ্রে ধীরে ধীরে মিটে যায়, কিছুটা সময় ছিল এই তো অনেক। যখনই আসো তুমি কারো দিকে চেয়ে, সেই তো গলে পড়ে পাই তোমার বন্ধু পরিজন সবাই ঠিক, শুধু আমার লাগে না ভালো, তাদেরও আমায়। আমার বেদনা কি বোঝনি তুমি, তোমার মনের খোঁজ পাইনি আমি। আমার বেদনা কি বোঝনি তুমি, তোমার মনের খোঁজ পাইনি আমি। কথা ছিল সারা জীবন থাকবো পাশাপাশি, সেই কথা কেউ রাখিনি। এইরকম তারাও এইরকম আর কি, বুঝলে তো, সুরটা একটু অন্যরকম। তো আমি যেটা বলতে চাইছিলাম যে কথাটা আমাদের এত ইম্পর্টেন্ট, সুর ডাজন্ট ম্যাটার আর কি, ইফ ইউ ক্যান, মানে ইটস অ্যাবাউট সেই সময় কিভাবে তুমি এক্সপ্রেস করছো। যাস কোথা তুই কিসের এত তারা, কেন নিষ্ঠা কানে বলছি একটু দাঁড়া। চৈত্র বেলার কৃষ্ণচূড়া ফুল আগুন খেলায় মেতেছে আকুল, মাতাল কোকিল বসন্ত কুহুতানে, পাগল হাওয়ায় কোন সে দোলায় আনে। প্রাণে কি তোর পাস না কিছুর সারা, কেন কৃষ্ণা কানে বলছি একটু দাঁড়া। মানে এই যে কথাগুলো, এগুলো মানে আমি আবার লিখি না বা লিখতে পারি, মানে গান খুব কম লিখেছি, ভেরি রেয়ার। কিন্তু আমার বাংলা গানের কথাগুলোই, আমাদের গানের কথাগুলোই মনে হয় ইজ সো ইন্সপায়ারিং, দ্যাট উইল, আমাদের বক্তব্য, আমাদের বাংলা গানের এই ভাষার মিষ্টতা, দ্যাট উইল হেল্প আস কন্টিনিউ দিস বেঙ্গলি সং, আমার মনে হয়। থ্যাঙ্কস আ লট। আমি কবিরদার কাছে ফিরে যাব। কবিরদার সুব্রততার রেফারেন্স টেনে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। এখন বাংলা গান করার পর তার ডিস্ট্রিবিউশনে কি কি চেঞ্জ হয়েছে? যেমন কবিরদাদের সময় কবিরদারা কলেজ ফেস্টে গান গাইতো বা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিত, এখন তার জায়গায় ফেসবুক আছে, তুমি বারবার ফেসবুক লাইভ করেছো এই লকডাউনে, বা আরো বিভিন্ন ভার্চুয়াল মিডিয়াম আছে, সেগুলো নিয়ে সেগুলো কতটা হেল্প করেছে ইউটিউব বা ফেসবুক এই ধরনের মিডিয়াম গুলো? মানে আমি যেটা বলছিলাম যে আমি যখন নিজের বাংলা গান তথাকথিত বাজারে ছাড়া শুরু করেছি, তখন 2010 কি 2009 সাল, তখনও লোকে গান শুনতেন, তখন ওই ওয়েবসাইট গুলো ছিল, রেভবনেশন বা সাউন্ড ক্লাউড। এই মুহূর্তে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি বহুদিনই এই সার্কিটটার বাইরে। আমি আয়ারল্যান্ডে গত 4-5 বছর গবেষণা করছিলাম, ছাত্র পড়াচ্ছিলাম। আমার মনে হয় যে মাধ্যম কিন্তু এসেনশিয়ালি ইন্টারনেট এখনো, এবং ইন্টারনেটের ওই মানে ওইটা ভয়ঙ্কর গণতন্ত্র যে কথা ব্যবহার করি, ডেঞ্জারাস ডেমোক্রেসি, তার মধ্যে অনেকগুলো ভালো এবং অনেকগুলো খারাপ দিকও রয়েছে। কিন্তু এসেনশিয়ালি আমি এখনো বিশ্বাস করি যে ইন্টারনেটকে ঠিকঠাক কাজে ব্যবহার করতে পারলে এখনো কিন্তু ভালো গান মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং মানে এই ব্যাপারে মানে আমি এখনো বিশ্বাসী, এবং আই উইল কন্টিনিউ টু বিলিভ ইন দিস আনটিল প্রুভেন আদারওয়াইজ আর কি।
কবিরদার কাছে আমার একটা রিকোয়েস্ট আবার, যেটা গান শোনাতে, তোমার ফেভারিট গানগুলোর লিস্ট যদি আমি যাই আবার, আমার এর পরের গানটা যেটা খুব শুনতে ইচ্ছে করছে, ছুঁয়েছে হঠাৎ দিকভ্রান্ত হাত। ওরে বাবা, আচ্ছা, ওই গানটি আমার লেখা নয়, এবং আমার লেখা যে গান নয় তাকে আমি আমার পছন্দের তালিকা করে উপরে রাখি না। তুমি তোমার পছন্দের মতো শোনাও। বরং ওই সিনেমারই যে গানটি আমার লেখা, একমাত্র যে গানটি আমার লেখা, সেই গানটি আমি শোনাচ্ছি বরং। তোমাকে হারাবো যে, তোমাকে হারাবো যে, সেই ভাবনায় বুকের ভিতর ঢেউ তুলেছে, ঢেউ তুলেছে উজান বায়ে নষ্ট চাঁদে অষ্টপ্রহর। তোমাকে হারাবো যে, সেই ভাবনায় নিজেকে হারাই। ভাবনা বাঁধা নদের জীবন, ওদের জীবন আমার মনের ঘড়ির কাঁটায়, মাঝে গাছে পাল তুলেছে ফিরতি পথে জোগাড় ভাটায়, মাঝে গাছে পাল তুলেছে ফিরতি পথে জোগাড় ভাটায়। মাঝিকে হারাবো যে, সে ভাবনায় নিজেকে হারাই। চাও যদি চাও অন্ধকারে, চাও যদি চাও অন্ধকারে খুঁজে পেতে আপনারে, এ বাজায় গোঠের পাশে হায় তোরা কেউ জানলি না রে। চাও যদি চাও অন্ধকারে খুঁজে পেতে আপনারে, কে বাজায় গোঠের পাশে হায় তোরা কেউ জানলি না রে। রাধাকে হারাবো যে, রাধাকে হারাবো যে, সে ভাবনায় নিজেকে হারাই। তোমাকে হারাবো যে, সে ভাবনায় নিজেকে হারাই। এই দারুণ। থ্যাঙ্কস কবিরদা। আচ্ছা, তমালিকার কাছে যাব। তমালিকা, ওই মোটামুটি সেম প্রশ্ন, যে সুব্রতদাদের সময় প্রসেসটা একটু ডিফারেন্ট ছিল, সবাই মিলে তখন একসাথে বসে গান বাজনা, এখনো হয়তো তোমরা বন্ধুরা করো, বাট এখন একটা ইন্টারনেট সঙ্গে এসছে, এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে, মানে অনেকে টাকা দিয়ে বিশাল ভিউ কিনে ফেলছে, অথবা অনেকে প্রচুর খাটাখাটনি করেও হয়তো ভিউ হচ্ছে না। হ্যাঁ, বিস্তারিত আলোচনা করা, এটা নিয়ে কথা বলতে গেলে তো অনেক ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু সেইটা একটু বলো, মানে তুমি অ্যাজ আ এই মিডিয়ামে যেহেতু অনেক কাজ করছো, সেটা তোমার কি ফ্রাস্ট্রেটিং লাগে কখনো কখনো, নাকি যা হচ্ছে ঠিকঠাক হচ্ছে, এই নিয়ে একটু বলো, তারপরে একটা তোমার গান শুনবো। ওই তুমি যদি এই আমার মনটা শোনাও তাহলে খুব ভালো হয়। আচ্ছা, দেখো কি হয় বলো তো, একটা গান তো আমরা মানে খুবই যত্ন নিয়ে অনেক সময় নিয়ে তৈরি করি, এবার তারপরে সেটা খুব কম মানুষ শোনেন। মানে এবার বিষয়টা কি হয়, যেহেতু একটাই প্ল্যাটফর্মে সবকিছু যাচ্ছে, যার ফলে তুমি একটা কাউন্ট দেখতে পাচ্ছ, একটা স্ট্যাটিস্টিক্স তোমার হাতে আসছে, যে এই গানটায় একটা 2 ভিউ হয়েছে, এই গানটা একটা 2000 ভিউ হয়েছে। এইটা যেহেতু এই হাতে গরম স্ট্যাটিস্টিক্সটা আসছে, যার ফলে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। আবার এটা তো নিজে চোখেই দেখতে পাচ্ছি, মানে একজন একদম শ্রোতা হিসেবে আমি দেখতে পাচ্ছি যে যে গানটা একটা বিরাট আকারের ভিউ হয়েছে, সেটা আমি হয়তো পুরোটা শুনতেও পারলাম না, অথচ যে গানটা আমার মানে আমি সারাদিন শুনছি, হয়তো সে গানটার অর্ধেক ভিউ আর কি করা, আমি এতবার শুনছি। এরকম প্রচুর গান আছে, প্রচুর ইন্ডিপেন্ডেন্ট গান আছে, যেগুলো সেভাবে মানে
আমাদের মতো করে তারা সামান্য কিছু নিজেদের মতো করে চেষ্টা করেছে, কিছু মানুষের কাছে পৌঁছেছে, ভীষণভাবে সমাদৃত হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে সেটা সেই আকারে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না, বা কন্টেন্টের পরিমাণও তো এত হারে বেড়ে গেছে যে আমরা কত না, মানে খুব এক্সপেকটেশনও আর রাখতে পারি না যে খুব মানে প্রতিদিন আমি দেখছি দুটো করে নতুন গান আমিই দেখতে পাচ্ছি বেরোচ্ছে। সেটা একদিক থেকে ভালো, সেটাকে আমি খুব খারাপটা বলছি না, কিন্তু এত কন্টেন্টের ভিড়ে ওভাবে মুশকিল আর কি। আবার তার মানে যে বেশি ভিউ হলেই তাদের সবই খারাপ, সেটাও আমি বলছি না। তো ওইটা দেখে কখনো কখনো ফ্রাস্ট্রেশন হয়, খুবই ফ্রাস্ট্রেটিং লাগে যে তো পরিশ্রম করে এত যত্ন করে বানালাম, একটা ভিডিও নেই বলে কেউ ক্লিকই করছে না, এই গোছের একটা ব্যাপার আর কি। কিন্তু তারপরে যখন দেখছি যে মানে আমার নিজের পছন্দের এত গান রয়েছে সেই লিস্টে আগে, যেগুলো খুব কম মানুষ শুনছেন, তখন মনে হয় যে ঠিক আছে, আর কি করা যাবে, আমরা অনেক পিছনে সেসব গানের তুলনায়, তো তখন আর অতটা আপত্তি থাকে না। আচ্ছা, তুমি একটা গান গান শুনতে শুনবো। চাইলে শোনেন। এই গানটা অর্ঘ্যদীপে লেখা এবং আমি গেয়েছিলাম আমার সুর। খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শেষ এক রাউন্ড গানে যাব, তার আগে কবির দাকে একটা ছোট্ট প্রশ্ন করে সবার থেকে একটা করে গান শুনবো। আর তমালিকা রিসেন্টলি আমাদের হুদহুদের হয়ে একটা গান গেয়েছে, যদি সমালিকা সেটার একটা প্যারা অ্যাটলিস্ট শোনায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, কবির দাকে যেটা জিজ্ঞেস করার ওই সিমিলার লাইনেই প্রশ্ন, যেটা যে এই যে সুব্রতদা বললেন যে উনি ঘেটে ঘেটে গান শোনেন, এবার আগে ধরো যখন নিজেরা আড্ডায় গান হতো তখন তো আমরা এই কাউন্টটা দেখতে পেতাম না যে আমার 1000টা ভিউজ হলো তো ওর 10,000টা ভিউজ হলো। তো ফলে ফলে এইটা মানে কিরকম তোমার ফিল হয়, মানে তুমি কখনো কি এরকম কখনো মনে হচ্ছে এই গান, আরেকটা যেটা জিনিস যেটা আমার মনে হয় যে এই যে বাজে গান ভালো গান এই ক্যাটাগরাইজেশনটা কি কোনো মানে আছে? মানে এটা তো খুব সাবজেক্টিভ, মানে হয়তো আমার কোনো গান খুব ভালো লাগলো, কারো কোনো গান খুব খারাপ লাগলো, তো ফলে এইটা তোমার কখনো মনে হয়েছে এই গানটা আমার 1000 ভিউজ হলো কি আমার 5000 ভিউজ হলো, অমুকের এই বাজে গানটায় 5 মিলিয়ন ভিউজ? না, মানে এই ভিউজ দেখাটাই তো লোকে সর্বনাশ করেছে, কারণ মানে যতই ভাবি যে মানে এর কোনো মানে নেই, ততই চোখের সামনে ভিউজ দেখলে মনে হয় আরে আমার গান কেন শুনলো না। এবং দেখো মানে ভালো গান খারাপ গান অ্যাজ সাচ নিশ্চয়ই মানে সেটা তাত্ত্বিকরা বলবে, কিন্তু আমি তো তাত্ত্বিক নই, আমি তো গান বানাই একজন, আমি একজন আমার শিক্ষক রূপম ইসলাম যেমন বলেন যে আমি একজন সঙ্গীত কর্মী, একজন সঙ্গীত শ্রমিক। তো এটা ঠিকই যে যুগটাই কম্পিটিশনের, এবং এটা শুধু গান বলে নয়, জেনারেলি স্পিকিং নিউ লেভেল জীবন আমাদের একটু কম্পিটিশনের দিকে ঠেলে দেয়, যে তোমার গানে 5,000 ভিউ হয়েছে, হয়নি, এই তুমি তাহলে যাও পড়াশোনা করো 2,500 আরো ভিউ আনো। এইটা আমার মতে সত্যি কিন্তু খুব একটা কার্যকরী নয়, এবং সেটা শুধু ওই কারণেই নয় যে না মানে ইউর আহেড অফ ইউর টাইম। আলটিমেটলি এরকম বহু গান হয়, তুই তুই যেটা বললে যে যেগুলো লোকে হয়তো একদিনে 1,00,000 বার শুনে নেবেন কিন্তু আর 1 বছর পর মনে রাখবেন, আবার এমন গান যেগুলো লোকে
50 জন শুনে বাকিরা বলবেন যে এই আবার কি গান হয়েছে, আবার 10 বছর পরে বলবে না ওইটা গান ছিল। অতএব সরি, আমার মনে হয় যে গান তৈরি করতে হলে ওটা ওই গানের জায়গা থেকে তৈরি করার, মানে এখানে সুব্রতদা রয়েছেন, মানে ওদের সময়কার গান, অধিকাংশ গান এখন মানে, এবং বহু বয়োজ্যেষ্ঠকে আমি বলতে শুনেছি যে মানে সেই গানগুলো সমাদর পায়নি। মানে কে লিখেছেন সেই গান, কে সুর দিয়েছেন, সুব্রতদা মানে আপনাদের গান মানে ওই তোমায় দিলাম এখনো লোকে মানে মহিলার ঘোড়াগুলি ব্ল্যাঙ্কেটে ফেলেই চালায়। আমিও চালাতাম একটা সময়, তারপরে আমি বলেছি না ওটা গড়ের মাটির গান, মহিলার ঘোড়াগুলি সম্পাদিত, এবং তার একটা অন্য ইতিহাস আছে, আমরা জানতেই পারতাম না যদি না কিছু সেন্সিটিভ লোক থাকতেন। অতএব আমার মনে হয় যদি আমরা গান শুনতে চাই এবং যদি আমরা গান করতে চাই, তাহলে আমাদের এই যারা গান করছেন এবং যারা গান শুনছেন এই পারস্পরিক সার্কিটটাতেই ভরসা রাখতে হবে। কারণ বৃহত্তর অডিয়েন্স বা বৃহত্তর সোশ্যাল মিডিয়া যে কোথাকার গান কোথায় নিয়ে ফেলবে তার উপর ভরসা করে খুব একটা লাভ নেই। কবিরদার কাছে একটা প্রশ্ন আমার খুব ইচ্ছা করছে করতে এখন। তোমার গিটারে দেখলাম লেখা দিস মেশিন কিলস ফ্যাসিস্ট, তো Right. সেই সূত্রেই করা। গান আর রাজনীতির মধ্যে সম্পর্কটা নিয়ে তোমার কি মনে হয়? কোথাও কি মনে হয়েছে যে এখনকার গানে রাজনীতির একটা স্ট্যান্ড নেওয়া বা সেরকম কিছু কমে গেছে অনেক বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির জন্য? না, দিস মেশিন কিলস ফ্যাসিস্ট তো আমার অরিজিনাল উক্তি নয়, এটা আমার এক বন্ধু লিখে দিয়েছিলেন, তারপর থেকে আমি লিখি। এটা উডি গাথ্রির গিটারে লেখা থাকতো, আমেরিকার খুব বিখ্যাত ফোক সিঙ্গার সম্রাট এবং অত্যন্ত সচেতন রাজনৈতিক কর্মী। এবং আমি এটা খুব পছন্দ করি। আমি সত্যিই বিশ্বাস করি না যে গিটারের দ্বারা ফ্যাসিস্টদের পরাজিত করা যায়। ফ্যাসিস্টদের পরাজিত করতে হলে ধরে ঠ্যাঙাতে পারে, সেটা পিট সিগারও মানে বড় বয়সে গিয়ে বলেছিলেন যে দেখো বাপু, আমি যখন ছোট ছিলাম তখন বিশ্বাস করতাম যে গান গেয়ে দুনিয়া পাল্টানো যায়, এখন আমি মনে করি এর মারধর করা দরকার। কিন্তু হ্যাঁ মানে মানে এবার দেখো, মানে এবার তুমি জিজ্ঞেস করো যে যদি বলো যে গান করতে হলে রাজনীতি বোঝা জরুরি কিনা বা একজন সং রাইটারের পলিটিক্যাল হওয়া জরুরি কিনা, অবশ্যই জরুরি, কিন্তু পলিটিক্যালটাকে কিভাবে কে ডিফাইন করছে তার উপর কিন্তু অনেকটা দাঁড়িয়ে আছে। আমাদের এই মুহূর্তে ধরো কলকাতা শহরে যদি দেখি, আশেপাশে অনেক মানুষ আছেন যারা পলিটিক্যাল বলতেই ভাবেন কোনো পার্টির সদস্য, সেটা কিন্তু নয়। আমি সকালবেলা একজন ট্রাফিক পুলিশ আমায় আটকাচ্ছেন যে আপনি এই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, আমি তাকে 50 টাকা দিয়ে বলছি স্যার সেদিন না বাড়ি যাই, ওটাও কিন্তু রাজনীতি। অতএব ওখানে আমার রাজনীতি। তো এবার এটা ঠিকই, আমি সত্যি বিশ্বাস করি যে একজন প্রকৃত গীতিকার বা সার্থক গীতিকার হতে হলে তিনি যদি নিজেকে বলেন যে বাবু আমি অরাজনৈতিক, তার গান শোনার মতো নয়। কিন্তু অরাজনৈতিক বলতে তিনি কি মিন করছেন সেটাও দরকারি। একজন মানুষ যিনি কোনো পার্টি সাপোর্ট করেন না কিন্তু বিশ্বের রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং সেই খবর রাখেন এবং সেই খবরে নিজেরই একটি মতবাদ সৃষ্টি করেছেন, তিনি কিন্তু যথেষ্ট রাজনৈতিক। অতএব সেই দিক থেকে বলতে গেলে এই মানে আর ইউ পলিটিক্যাল, এই প্রশ্নটাই আমার মতে আমরা একটু বেশি খেলো করে ফেলছি, আর কিছু না। আচ্ছা, এই প্রশ্নটা সূত্র ধরে আমার একটা জিনিস খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। প্রথমে সুব্রতদার কাছে যাব, তারপরে তমালিকে একই প্রশ্ন। সেটা হচ্ছে এই গানে রাজনীতি বা গানে প্রতিবাদ, এটা তো আমরা আগেও দেখেছি, এখনো বিভিন্ন জায়গায় দেখছি। তো এইটা কি বিভিন্ন ক্ষেত্রে মনে হয় যে মানে নিজেকে পপুলার করার একটা টুল হিসেবে ইউজ করা হয়? অনেকেই করে থাকেন। মানে আমি বলছি এইটা কতটা, প্রথম কথা এটা কতটা জরুরি বা একজন শিল্পীর দায়বদ্ধতা আছে কিনা, আর যদি থেকেও থাকে তাহলে কি সেটা আদৌ যে জন্য প্রতিবাদ সেটা সেই কজটার কোনো হেল্প করে না, বরং শিল্পীকেই কিছুটা পপুলারিটি দেয়? মানে এটা একটু যদি বাকি দুজন একটু বলে এই প্রসঙ্গটা। কবিরদা খুব সুন্দরভাবে বলেছে, মানে আমি কবিরদার সঙ্গে বেশিরভাগটা একমত, বাট এই টপিকটা যদি বাকি দুজন একটু মন্তব্য করে, তারপর আমরা শেষ গানে যাবো। দেখো, এই ধরনের গানের যে ফ্রিডম আছে সে মানে আর্টিস্ট যা ইচ্ছে বলতে পারে আর কি, আমি ধরবো। এবার তার যদি মনে হয় এই ধরনের গানের একটা ব্যাপার আছে, যারা লেখে কবির তোমরাও বলতে পারো, নিজেদের কথাই বলে আর কি, ইটস টকিং অ্যাবাউট আর্টিস্ট। এবার তার যদি সেই সময় সেরকম মনে হয় সেইভাবে বেরিয়ে আসবে তাহলে লেখা, তাতে এবার পপুলার হওয়ার জন্য যদি কেউ লেখেন
হয়তো লিখে থাকেন। আমি অবশ্য দেখেছি আজকাল তো উম, ভোটের আগে কিছু গানটা এরকম হয়, সেগুলো বেশ ভালো হয় কিন্তু মানে মানে গান হলেই হলো আর কি। আমি জানি না কি বক্তব্য বা সেটা, আমার মনে হয় গান ভালো হওয়া মানে হচ্ছে সেটা খুব ট্রুথফুল, ভেতর থেকেই আসে, তবেই সেটা পপুলার হয়। সেটা যদি সেইভাবে না কেউ লেখে, আমার মনে হয় না পপুলার হবে। বা একটা সময় মানে লোকে শুনবে বা লোকের মনে পৌঁছাবে, একটা সময়ের পর আর সেটাই হবে না। হুম। কিন্তু আমি অন্য একটা পয়েন্ট আমি কুইকলি বলে নিতে চাই, আমাকে অন্য একটা মিটিং এ ঢুকতে হবে। সেটা হচ্ছে এখানে কি মানে একটা আমি ক্রাইসিস মনে হচ্ছে যে গান শুনছে না লোকে, গান পপুলার হচ্ছে না, এবং একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে, রাইট? মানে যে আমরা যে গান করব তার জন্য তো একটা সাপোর্ট চাই, সেটা একটা ক্রাইসিস হচ্ছে নাকি এখন? সেটা সেটা বোধহয় বাকিরা উম, বলতে আহ, পারবে, তবে নিশ্চয়ই সেটা তো হয়েই থাকে আমার মনে হয়। হুম, আহ, আমি একটা মানে রেট্রোস্পেক্টিভলি বলছি, দেখো, রবীন্দ্রনাথ কিন্তু নিজের গান নিজে পপুলার করেছিলেন, নিজে ব্যবস্থা করেছিলেন, নিজে টাকা পয়সা জোগাড় করেছিলেন। হি ওয়াজ ভেরি গুড অ্যাট ইন অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে? আমাদের গানেরও দেখো, আমরা কিন্তু নিজেদের পয়সা দিয়ে অ্যালবাম বার করেছি। প্রথমটা নিজের পয়সা দিয়ে প্রথম অ্যালবামটা বার করেছিল, সেকেন্ডটা আমার এক বন্ধু করেছিল। আমাদের তখন মানে ওইটুকু করার মতোই জাস্ট পয়সা ছিল, নিজেরা করেছিলাম। এবং আমার মনে হয় সেদিকটা ভেবে দেখা, যে ইফ ইট ইজ সো ইন্টেন্স যে আমার গান আমি শোনাতে চাই লোককে, ফাইন্ড আউট আ ওয়ে হাউ টু ডু দ্যাট। আমাদের সময় যেটা খুব হেল্প করেছিল এফএম, একটা প্ল্যাটফর্ম যেখানে খুব আমাদের গানগুলো চালাতো, আমার মনে আছে। আহ, এখন ইন্টারনেট হয়ে খুব ইট হ্যাজ বিকাম ভেরি মানে হিউজলি ডেমোক্রেটিক। কবির খুব সুন্দরভাবে সেটা বলেছে। কিন্তু ফাইন্ড আউট এ ওয়ে, মানে তোমার সেই আর্টসটা থাকতে হবে ভেতরে, যে আমি শোনাবো আমার গান, কাম বাট নেই। এখানে আমি একটা ছোট অ্যান্ড প্রশ্ন করতে চাই। তাতে যদি তোমাদের সুব্রতদা, সিনেমা, সময় হ্যাঁ হ্যাঁ বলো। আপনাদের রেডিও বা এফএম এর যে মানে পদ্ধতিটা কি ছিল, মানে আপনারা মানে ধরুন আপনি একটা গান তৈরি করলেন, আপনারা যেরকম যুগান্তকারী গান তৈরি করেছেন, সেটা এফএম চালাবে কিনা, মানে সেই পদ্ধতিটা কি ছিল? মানে আপনারা কি তাদের অ্যাপ্রোচ করতেন, মানে ওই না, আমরা অ্যাপ্রোচ করিনি। আমি বলছি মানে ইট ওয়াজ ইউনিক আর কি। গৌতম দা যেভাবে ব্যাপারটা মার্কেট করলো, আমরা কি করলাম, ওই ডিডি 2 ছিল না, দিল্লি দূরদর্শন 2, তার জন্য গৌতম দা একটা প্রজেক্ট দিয়েছিল যে বাংলা ভিডিও গান কোনোদিন হয়নি, আমি সেটা করব। তো তার জন্য গৌতম দা কিছু টাকা পেলো, বলো সেই টাকা দিয়েছো আমরা গান রেকর্ড করি, আমাদের যা যা গান আছে রেকর্ড করি। অ্যান্ড উই ran আউট অফ মানি অ্যাকচুয়ালি করতে গিয়ে। উম, আহ, দিয়ে ক্যাসেট বেরোলো, ক্যাসেট বেরিয়ে বইমেলাতে বিভিন্ন রকম ভাবে মানে আমরা বইমেলায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতাম। হ্যাঁ, লোকে এসে শুনলে বলতাম যে আপনারা এই গানগুলো ভালো লাগছে, এই যে দেখুন এই এই মুখার্জি স্টল আছে, ওখানে গেলে ক্যাসেট পাবেন। হ্যাঁ, তো এইভাবে করে তারপরে যখন অ্যালবাম গুলো বেরোলো, কিভাবে যে এফএম এ গেছে জানি না। আহ, আমাদের একজন ওই ক্রসউইন্ডস এর একজন ছিল, এখনো আছে, যে ভূমিতে কিবোর্ড বাজায়। আহ, সে ডিস্ক জকি ছিল। সে প্রত্যেকটা প্রোগ্রামের পর আমার মনে হয় পৃথিবীর কিছুটা পার্ট শোনাতো, পৃথিবীটা নাকি গানটার একটুখানি শোনাতো। সেখান থেকে কিভাবে ওই গানগুলো গেছে, কারণ আমরা কোনোদিনই আমাদের গানের জন্য পয়সা পাইনি। হ্যাঁ, সো কিভাবে গানগুলো গেছে, কারা শোনাতো, ইট ওয়াজ কি বলবো, মানে একবারে স্বপ্নের মতো আর কি। উম, আমাদের অর্ধেক লোকে চেনে না, দেখেনি কোনোদিন। হ্যাঁ, কেউই হয়তো দেখেনি কোনোদিন। এরকম হয়েছে, আমি পরে বইমেলাতে গিয়ে দেখেছি আমাদের গান গাইছে, এবার টিভি থেকে ভিডিও করতে এসছে। অন্য একটা গ্রুপ, ছোটদের গ্রুপ করছে, আমি দাঁড়িয়ে শুনছি, আমি আর জয়জিৎ। আমাদের বলেছে যে দাদা আপনারা একটু সরে যান তো, বলে আমাদের গানই গাইছে কিন্তু অন্য লোককে শুট করছে। এটা একটা স্বপ্নের মতো আর কি, কেন যে কিভাবে হলো উই ডোন্ট নো। কিন্তু আমাদের একটা খুব ইচ্ছে ছিল যে আমাদের খুব ভালো লাগতো আমাদের গানগুলো গাইতে, যে কোনো পরিস্থিতিতে। তুমি রাস্তায় বলো, বাসে ট্রামে বলো, কারো বৈঠকখানায় বলো বা কিছু বলো। হ্যাঁ, আহ, আর প্রথমে একটা ইনিভিশন ছিল, গৌতম দা জোর করে যেখানে সেখানে গান গাওয়াতে, এনিওয়্যার। ট্রেনে ফিরছি, লোকাল ট্রেনে, ওখানে গান গাইতে বলতো। হুম, তো তারপরে এরকম কিভাবে যে হলো আমরা জানি না। এটার জন্য মনে হয় তোমরাই দায়ী, তোমরাই আমাদের গানগুলো নিজেরা আপন করে বারবার যেখানে সেখানে গিয়েছো।
আমরা জানি না কি করে এটা হয়েছে। সো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ফাইন্ড আউট আ ওয়ে, যদি তোমাদের খুব ইচ্ছা হয়। কারণ আমরা খুব কষ্ট করে ওই অ্যালবাম গুলো বার করেছিলাম। ওই আশা অডিও তখন জাস্ট সিবিএস থেকে ওর সেপারেট হয়ে এখানে এসছে। আমরা নিজেরা গিয়ে ক্যাসেট রেকর্ড করেছি, নিজেরা ছাপিয়েছি, করে ওদের হাতে তুলে দিয়েছি ফর ডিস্ট্রিবিউশন। ওরা কি করেছে উই হ্যাভ নো কাউন্ট ফর দ্যাট। তো এভরিথিং ওয়াজ ডান বাই আস। তোমার প্রিন্টারে গিয়ে প্রিন্ট করানো থেকে এই ধরো আজকে বিকেল বেলায় বেরোবে, এখনো শুকোয়নি তোমার ওই ক্যাসেটের ইনলে কার্ডগুলো, আমরা রাস্তায় দাঁড়িয়ে শুকিয়েছি, শুকিয়ে কেটে নিজে হাতে কেটে লাগিয়ে বিক্রি করেছি। হ্যাঁ, তো মানে ইট ওয়াজ ডিফারেন্ট। মানে যেমন করে হোক আমরা ভেবেছিলাম যে এটা লোকে চিনুক, যেখানে তার জন্য যা আছে করতে। তো আমার মনে হয় সেই দিকটা তোমরা ভেবে দেখো যে মানে টেক ইট আপন ইউর সেলফ। বাস আমার গান আমি শোনাতে চাই, আই উইল ফাইন্ড আউট আ ওয়ে কিভাবে হবে। আমার বারবার মনে হচ্ছে এখন যে তোমার মল টল হয় না, ওর বাইরে তোমরা গাইতে পারো না রেগুলার। আমার খুব ইচ্ছা আছে কোনো একদিন যদি কলকাতায় আমরা যাই যে ওখানে দাঁড়িয়ে গাইবো। তোমার একটু এখন তো মডার্ন টেকনোলজি চলে এসছে, সাউন্ড ফাউন্ড একটু ঠিক করে মেক ইট ভেরি ড্রামাটিক আর কি, বুঝতে পেরেছো? কারণ তোমাদের গান তো ভেরি কন্টেম্পোরারি না, ইট শুড বি ইন দ্য মিডল অফ দি আদার লাইফ দ্যাট ইজ গোয়িং অন। ভালো সিনেমায় হয় না, তুমি সিনেমা করার পর দেখার পর বেরিয়ে এলে মনে হবে যে সিনেমাটা যেন প্যারালালি এখনো চলছে, স্টিল গোয়িং অন। তুমি কিছুটা পার্ট দেখলে দিয়ে চলে এলে, সেরকম একটা ভেবে দেখতে পারো মানে। হ্যাঁ, কিন্তু এখন সিনেমা ইজ আ বিগ মিডিয়াম, সেটা দেখতে পারো, এমপ্রেস করতে পারো ইয়েতে। কিন্তু নিজেদের কথা বললে আই এম শিওর ইউ উইল বি হার্ড, ডেফিনেটলি নোবডি ক্যান স্টপ ইউ। সুব্রতদার কথা শুনে আমি সেই প্যাশনটাকে ফিল করতে পারছি এখনো, মানে সেই সময়টা সবাই পারছে। আচ্ছা আমরা শেষ করবো, সুব্রতদাকে ছেড়ে দেবো। আমরা তো সুব্রতদা এখনো শেষে টুকটাক গান তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যদি শেষের দু লাইন একটু গান শোনান তারপর আমরা গান সবার কি, কাছে। আমাদের নতুন গান কি তোমরা শুনতে পাও না? আমার গান আসলে সকালবেলা একেবারেই হচ্ছে না, কি বলতো? যা হচ্ছে তাতেই হবে। একটুখানি করছি, দাঁড়াও। শহরের উষ্ণতম দিনে পিচ কলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলের, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘাসা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার তত মতো এই শহরের রডোডেনড্রন। তোমায় দিলাম আজ। এইরকম এটা নিয়ে একটা বলতে চাই। এটা আমরা এই মানে গানের সুর দিতে আমার অনেক সময় লাগতো। জয়জিৎ বাপ্তা লিখলে প্রচুর গানটা বোঝার চেষ্টা করতাম, খুবই সহজ ছিল, আমরা একই সাথে এত সময় কাটাতাম, ইন্টারপ্রিট করতে পারতাম। এই গানটা ও ট্রেক করে এসে, আমি যেতে পারিনি, ওরা ট্রেক করে এসে ওর এত মনে হয়েছিল যে ইটস সো ইম্পর্টেন্ট, মানে জোর করে উইদিন এ উইক আমরা সুর দিতে বাধ্য করিয়েছিল। নাহলে কিন্তু আমার অন্তত 1 মাস 1.5 মাস লাগতো একটা গানে সুর দিতে। মানে ও পারছে না, যে ও লেখার পর ও বলছে যে ইট হ্যাজ টু বি হার্ড, তোকে এখনই বসে এই মুহূর্তে সুর দিতে হবে। হ্যাঁ, ইউ ক্যানট গো আউট, কোনো কথা হবে না। বুঝতে পারছো কি আর্টসটা টু এক্সপ্রেস অ্যান্ড গেট আউট। তাহলে সম্ভব না, হবে না। বলছে না ওসব সম্ভব জানি না, এক্ষুনি সুর দিয়ে এক্ষুনি শোনাতে হবে। অফকোর্স একটা সিটিং এ হয়নি, কিন্তু মানে ম্যাজিক্যালি 1 সপ্তাহের মধ্যে উই ফিগার্ড ইট আউট। বুঝতে পেরেছো? তো এরকম আর কি প্যাশন। আর কিন্তু মানে খুব এখন গানের স্ট্যান্ডার্ড অনেক তোমাদের ভালো হয়ে গেছে, তোমাদের ইনস্ট্রুমেন্টেশন দারুণ হয়ে গেছে। আমাদের
সময় তো আর রুকিজ ইন টার্মস অফ ইনস্ট্রুমেন্টেশন, গিটার ইনস্ট্রুমেন্ট ভালো ছিল না, সো খুব ভালো। কিন্তু মানে ফাইন্ড আউট হবে যে তোমার যদি মনে হয় যে গান শোনাবে, হাউ টু ডু দ্যাট, গো অ্যাহেড, রাস্তায় নেমে যাও। সো দ্যাট ইজ দ্য থিং। খুব ভালো থ্যাঙ্কস আ লাগলো। লট। আমাকে হয়তো আরেকটা মিটিং এ যেতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আমাদেরও খুব ভালো লাগলো। আমাকে ইনক্লুড করার জন্য। অনেকদিন পর এই নিয়ে কথা বললাম। থ্যাঙ্কস আ লট। আমি কবিরদার কাছে Thank যাব, you. কবিরদা একটা গান শোনাতে যদি। শিওর। আমি আছি কিছুক্ষণ, হ্যাঁ, কিন্তু আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। কিন্তু সবুজের কথা শুনে আজকে মনে একটা গানের কথা মনে পড়ছে, এটা না গাইলেই নয়। আমার খুব ইচ্ছে করছে, কারণ এই গানটা যে আমরা যা নিয়ে কথা বলছিলাম যে একটু অন্য ধরনের বাংলা গান, এই গানটার কথা কিন্তু আমার অন্তত আমার বয়সী খুব বেশি মানুষ মনে রাখেননি। আই ডোন্ট নো ওয়াই, আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে এইটা। আধো আলো আধারের কোনো এক নগরের ভেস ঘরে তাকে চারজন, সামলারে টেম্পোরা শব্দের আলপনা দিয়ে ঘিরে রাখে সারাক্ষণ। রাত কি বাঁধে নেব ঘরে আলোহীন ভৌতিক কেরানির আলোয়, আবছায় নড়ে চড়ে থুতনিতে রঘুদারি কোলাহল নীরজ। অজানায় তার শরীর শুধুই দেয়াল জুড়ে কাটে সারাদিন সময়ের কঠিন করা। চলে তোলে না করে তারা ধোতে গেটে ছাগার বলা। প্রতি শনিবারে তারা সবে আসে ফিরে, ছাদে উঠে যায় চারজন। টিভির অ্যান্টেনা যেন বা মাছের কাঁটা, বিড়ালের তরে আয়োজন। শহর আলোয় উজাল, ও আশায় আকাশ পিছল, ছাদে আসে নেমে দিনে গ্রহে ফ্লাইং সসার। যেন সবে কেরানিরা এইভাবে করে তারা পড়ে থাকে যত অফিসার। থ্যাঙ্কস আ লট। আমি শেষ করব আমরা তমালিকার একটা গান দিয়ে। তমালিকা হুদহুদের সঙ্গে যে গানটা খুব রিসেন্টলি রিলিজ করলো, সেটা যদি একবার শোনাতে। হ্যাঁ, আমি একটুখানি শোনাচ্ছি। গানটা সমীকের লেখা, সৌদ্র সুর। তুমি ভেঙে হারিয়ে যাবে, জানলা জুড়ে ছবির মতো রাতে চোখে ভেজা তারায় শুকানো হলো বৃষ্টি শেষের ছায়া। তুমি হারিয়ে যাবে, জানলা জুড়ে ছবির মতো রাতে চোখে ভেজা তারায় শুকানো হলো বৃষ্টি শেষের ছায়া। এটুকুই থাক। গানটা সদ্য বেরিয়েছে হুদহুদ মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা দেখছেন তারা গিয়ে গানটা শুনতে পারেন, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ। জানি না আমরা এই নিয়ম ভেঙে সুব্রত যেরকম বললেন ওরকম আমরা রাস্তায় নামতে পারবো কিনা, কিন্তু আমাদের চেষ্টা চলবে। এবং সেই চেষ্টারই আজকে একটা ছোট্ট পার্ট আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই সকলের ভালো লেগেছে এবং সকলকে আরেকবার ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের গানটা আমরা পেজে আছে, যারা নতুন গান শুনতে ভালোবাসেন তারা একটু শুনে নেবেন। এইটুকুই। সকলকে ধন্যবাদ আরেকবার, আর দেখা হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ। তমালিকার এই গানটা শুনেছি আমি, এটা কোথায় পাবলিশ হয়েছে?
এটা আমাদেরই একটা ইউটিউব চ্যানেল, আমি এটা লিংক পাঠিয়ে দেবো নিজেদের আরেকবার দিক আপনাকে। থেকে এই আচ্ছা আচ্ছা, না পেজেরই আমি একটা শুনেছি ইউটিউব। গানটা, মনে করতে আচ্ছা, পারছি না, খুব আচ্ছা ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। কবিরের থ্যাংক গান ইউ। কোথায় শুনতে পাবো? আমার ইউটিউবে পাবেন, কবির চট্টোপাধ্যায় সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো টাটা, লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ। থ্যাংক ইউ।